আজকে আমরা ওয়েবসাইটের অন পেজ স্ট্রাকচারের পিক্সেল গ্যাপ বিষয়টা কি আর ইন্ডেক্সিং এর জন্য আপনার ক্রলার কিভাবে কাজ করে ওটা নিয়ে একটু আমরা ফান্ডামেন্টাল কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এখন পিক্সেল গ্যাপ কেন লাগে বা পিক্সেল গ্যাপ আমাদের আর্টিকেলের মধ্যে কী রকম ইফেক্ট ফেলতে পারে ওটা একটা বেসিক আইডিয়া নিই। ধরি এটা একটা মোবাইল স্ক্রিন বা ডেস্কটপ স্ক্রিন। আমরা জানি হাই ডেফিনিশন যদি আমি ধরি 110x720 180x720 পিক্সেল, ঠিক আছে। জাস্ট ওইটাকে আমরা ধরে নিলাম পিক্সেল জিনিসটাকে আমরা বোঝার জন্য। এখন ধরে নিলাম যে এই জায়গাটায় অনেক ছোট ছোট পিক্সেল আছে, হ্যাঁ, এখানে 1080টা পিক্সেল আছে এই জায়গাটার মধ্যে, এবং এই 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 পোর্শনে 720টা পিক্সেল আছে। এগুলোর টোটাল কম্বিনেশনের মধ্যে গিয়ে হাই ডেফিনিশন একটা আউটপুট আসে। এখন এটা কেন বোঝাচ্ছি আমরা, ধরেন এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এই দুটার ভিতর যে একটা গ্যাপটা হয় এটাকে মেইনলি আমরা পিক্সেল গ্যাপ বলি। এটা আমাদের আর্টিকেল স্ট্রাকচার বলেন বা অপটিমাইজেশনের মধ্যে কিভাবে কাজ করে বা এটা আমরা কেন আলোচনা করতেছি। ধরেন মাঝে মাঝে আপনারা খেয়াল করবেন যখন মেটা ডেসক্রিপশন লিখতে যান একটা আর্টিকেলের জন্য, তখন আমরা জানি যে 150 ক্যারেক্টার হলেই ওটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। কিন্তু আমরা যখন চ্যাট জিপিটি বলেন বা নিজে ম্যানুয়ালি লিখি তখন 130 বা 140 ইভেন 150 ক্যারেক্টারের মধ্যে থাকা সত্ত্বেও ওইটা পিক্সেল ওভার হয়ে যায়। আমাদেরকে র্যাঙ্ক ম্যাথ বলে নিউস্টেসিয়ার মধ্যে আমাদেরকে একটা সিগন্যাল দেয় যে পিক্সেল ওভার হয়ে গেছে। পিক্সেলটা ওরা কীভাবে কাউন্ট করতেছে, ধরেন ডব্লিউ, হ্যাঁ, আর আই, এই দুটোর স্পেস কিন্তু সেম না। হ্যাঁ, ডাব্লিউ যতটুকু আমার পিক্সেল কভার করেছে, আই কিন্তু ততটুকু আমার পিক্সেল কভার করেনি। এখন আমি একটা মেটা ডেসক্রিপশন লেখার সময় যদি এই ধরনের স্পেসফুল আমরা লেটার ইউজ করি তাহলে কিন্তু পিক্সেলটা বেড়ে যাচ্ছে, কিন্তু যদি আমরা এই ন্যারো লেটার ইউজ করি তখন পিক্সেলটা কমে যাচ্ছে। এই জন্য চ্যাট জিপিটিকে আমরা উভয় প্রমাণ দিতে পারি যে পিক্সেলটা যাতে কন্ট্রোল করে মেটা ডেসক্রিপশনটা লিখে দেয়, কিন্তু এর পিছনে মানে কিভাবে কাজ করতেছে পিক্সেলটা ওটা আমরা টোটালি আমাদের আইডিয়া ছিল না এতদিন, বা থাকলেও খুব ক্লিন আইডিয়া ছিল। এখন হ্যাঁ, আমরা আর্টিকেল লেখার সময় এটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারি। ধরেন পিক্সেল গ্যাপটা আমি টপিকটা কেন তুললাম, গুগল আপনার প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যে ডিস্টেন্স আছে ওয়ার্ডের ওগুলো কিন্তু সে অবজার্ভ করে। হ্যাঁ, গুগলের বট কিন্তু আপনার আর্টিকেল পড়তে আসে না, সে এই গ্যাপগুলো থেকেই কিন্তু আপনার মেজারমেন্টটা করবে, ঠিক আছে। এখন একটা ওয়ার্ড ধরেন আর্টিকেলের মধ্যে আপনি কোনো একটা টপিক নিয়ে লিখতেছেন, হাউ টু চার্জ ইউর মোবাইল ফোন। এখন মোবাইল ফোন নিয়ে যখন লিখতেছেন আপনার এতদিনে আমরা ট্রেডিশনাল এসইওর মধ্যে কি জানছি যে আমাদের টপিকটাকে ইন্ট্রোর একদম বিজ্ঞানের মধ্যে রাখা উচিত। কেন এটা জানি না, আমরা এটা হ্যাক বের করছি যে আমাদের প্রাইমারি কিওয়ার্ড যেটা থাকবে সেটা আমাদের যাতে ইন্ট্রোতে থাকে, বডিতে থাকে এবং কনক্লুশনে থাকে, আমাদের পারমালিঙ্কে থাকে, একটু জানি। কিন্তু কেন এটার কোনো মানে জানি না। আমাদেরকে এসইও গুরুরা বলে গেছে এভাবে রাখতে হবে, ভালো আউটপুট আসবে, আমরা ওভাবে ফলো করে যাচ্ছি। কিন্তু দেখেন এখানে একটা টাইটেলের মধ্যে ধরেন হাউ টু চার্জ ইউর মোবাইল ফোন, এটা আমাদের H1 থাকবে, একটা আর্টিকেলের মধ্যে অনলি H1ই থাকবে, এটার প্রায়োরিটি অল টাইম থাকবে। আপনি মাল্টিপল H1 ইউজ করতে পারবেন না কোনো আর্টিকেলের মধ্যে, এটা আপনি স্ট্রাকচারটাকে ব্রেক করতেছেন। এখন স্ট্রাকচার বলতে আমরা ইংরেজি যখন দেখতেছি আমরা এখানে সূচিপত্রের মধ্যে দেখেন প্রথমতে, দ্বিতীয়তে, তৃতীয়তে, চতুর্থতে কিন্তু আমাদের বইয়ের পাতার মধ্যে থাকে, তখন এটা কিন্তু একটা স্ট্রাকচার আমরা ছোটবেলা থেকে বইয়ের মধ্যে দেখে আসছি। এখন এটা কেন ফলো করা হয়, গুগলের মধ্যেও সেম থাকে যে স্ট্রাকচারটা কিভাবে আপনি মেনটেন করবেন। আপনি H1 রাখছেন, এরপর আপনি
H1 আলাদা আরেকটা রাখতে পারবেন না। প্রথম অধ্যায়ে আপনি রাখছেন, প্রথম অধ্যায়ের পরে আপনি পঞ্চম অধ্যায়ের পরে যে কিন্তু আবার প্রথম অধ্যায়ে রাখতে পারবেন না। হ্যাঁ, প্রথম অধ্যায়ে একটাই থাকবে, আপনার H1 একটাই থাকবে এবং H2 মাল্টিপল থাকতে পারে। হ্যাঁ, H2 আন্ডারে আবার H3 থাকতে হবে, এভাবে একটা স্ট্রাকচার চলে আসছে, আপনি এটাকে ব্রেক করতে পারবেন না। এবং আপনি যদি H1 এর পর যদি H3 অথবা H4 রেখে আসেন, গুগল কিন্তু এটা বুঝতে পারবে না, আপনারটাকে অপটিমাইজ ধরবে না। কেন? কারণ অন্যরা যদি অপটিমাইজ করে, আপনি যদি অপটিমাইজ না করেন, আপনাকে কেন প্রায়োরিটি দিবে? হ্যাঁ, এখানে যে পিক্সেল জিনিসগুলো আমি বলতেছি, যখন আপনি বোল্ড আর ইটালিক করবেন, আপনার দেখবেন HTML এর মধ্যে এই জিনিসটা কোনো একটা ওয়ার্ড স্ট্রং দেখায়। হ্যাঁ, তার মানে ওটা আপনি জোর দিচ্ছেন, ওই টপিকটা, ওই ওয়ার্ডটা, স্পেসিফিক ওয়ার্ড বা একটা সেন্টেন্সের উপর আপনি জোর দিচ্ছেন। এটা ক্রলার এই জিনিসটা বুঝতে পারে। এই জন্য একটা সময় ছিল 2019 থেকে 2021-এর মধ্যে, আমরা কিওয়ার্ডকে কী করতাম, মাল্টিপল টাইম বোল্ড করে দিতাম যখন কিওয়ার্ড স্টাফিং বন্ধ হয়ে গেছে। এই কিওয়ার্ডের বোল্ডের মাধ্যমে আমরা সেকেন্ডারিভাবে বা একটু পার্শিয়ালিভাবে আমরা স্টাফিং করতাম। তখন গুগলকে বারবার বোঝানো হতো যে এই জিনিসটা নিয়ে আমরা, এই টপিকটা নিয়ে লিখছি, এটাকে র্যাঙ্ক করাও, ঠিক আছে? এখন ওটা আলাদা বিষয়। যেটাতে আসছিলাম, সিমান্টিক টার্মস বা NLP বা LSI বলেন বা এনটিটি বলেন, যে জিনিসগুলো, ওগুলো আপনি যখন টপিকটা নিয়ে লেখা শুরু করছেন, প্রথমে হাউ টু চার্জ ইউর মোবাইল ফোন, এখন এই ইন্ট্রো সেকশন যদি আমি একটুকে ধরি, ইন্ট্রোর মধ্যে যদি আমি এই টপিকটা নিয়ে যদি পড়ালেখা না করি, হ্যাঁ, তাহলে আমার এই যে H1 এর একটা পিক্সেল, এই পিক্সেল থেকে আবার এখানে পিক্সেল শুরু হয়েছে, মানে এখানে পিক্সেল শেষ হয়ে আবার এখানে পিক্সেল শুরু হয়েছে। আমি যদি এই জায়গাটায় এটা নিয়ে লেখা শুরু না করি, আমি নিচে এসে এই পোর্শনে লেখা শুরু করি, তাহলে কিন্তু আমার এখান থেকে এতটুকুর মধ্যে অনেকটা পিক্সেল গ্যাপ হয়ে গেছে। ক্লিয়ার? এই পিক্সেল গ্যাপের কারণে কিন্তু আমাদের এই যে কলারটা আছে বা আমাদের এই পেজের টপিকটা আছে, এটা কিন্তু আমরা বোঝাতে অক্ষম হই। যেমন আপনি যদি AI কন্টেন্ট কেন র্যাঙ্ক করতেছে না, ধরেন আপনি কোনো একটা টপিক নিয়ে চ্যাটজিপিটিকে লিখতে দিচ্ছেন, সে লিখবে ইন দ্য ডিজিটাল ল্যান্ডস্কেপ বা ব্লা ব্লা, এগুলো দিয়ে কিন্তু শুরু করে দিবে সে। বা হ্যাঁ, তারপর যদি চার্জ মোবাইল ফোন দিতে বলেন, সে ইন দ্য মোবাইল ইন্ডাস্ট্রি বা এইসব নিয়ে হাবিজাবি একটা ইন্ট্রো দিবে, তারপর কিছু এই রিলেবল সেন্টেন্স লিখবে যে হ্যাঁ, এইভাবে আপনি মোবাইলটা চার্জ দিতে পারেন। তো আমি কিন্তু বুঝতে পারিনি যে আমার কোন জায়গাটা আমি ভুল করছি। কিওয়ার্ড রিসার্চও আমি সুন্দর করে করছি, যখন আর্টিকেল লিখে দিলাম, পাবলিশ করলাম, ইন্ডেক্স হয়েছে, আবার ডি ইন্ডেক্স হয়ে যাচ্ছে। ফোর্স খুলে আমি ইন্ডেক্স করতেছি, আবার ডি ইন্ডেক্স হয়ে যাচ্ছে। কেন? আমি ক্রলারকে বোঝাতে পারি নাই যে আমি টপিক এটা নিয়ে লিখছি। তো আমাকে শুরুতেই আমার যে এক্স্যাক্ট জিনিসটা দরকার, কিভাবে আমার মোবাইল ফোনকে চার্জ দিতে হবে, আমার তো কেবল দরকার, মোবাইল দরকার, ইলেকট্রিক লাইন দরকার, টোটাল জিনিসটা আমি কিন্তু একটা সামারি, আমার এই ভিজিটর বা আমার ইউজার যেটা এডুকেট হবে, আমাকে ওটা আগে দিয়ে দিতে হবে। এরপর ফার্দার আমার আর্টিকেল পড়ুক না পড়ুক, ওটা আমার হেডেক না, ওটা আসতেছে পরে। হেডেক অবশ্যই, কিন্তু ওটা আসতেছে পরে। আমি যদি ইউজারকে বাউন্স রেট কমানোর জন্য যদি পুরো লাস্টের দিকে এসে ইনফরমেশনটা দিই, সে পড়বে না, সে চলে যাবে, আমার আর্টিকেলটা র্যাঙ্ক করবে না, বাউন্স রেট বেড়ে গেলে ডি ইন্ডেক্স হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম এই আপনার কোন জায়গাটার মধ্যে, ধরেন মোবাইল, হ্যাঁ, মোবাইল ফোন, তারপর মোবাইল ফোন চার্জার, কেবল, ইউএসবি কেবল, ইউএসবি টাইপ সি কেবল, টাইপ বি কেবল, না হলে তারপর কত ওয়ার্ডের চার্জার, হ্যাঁ, তারপর ফাস্ট চার্জিং টপিকটা কি, হ্যাঁ, কত এমএইচ এর ব্যাটারি, এগুলো সবগুলো কিন্তু আপনার রিলেটেড ওয়ার্ড, এগুলো আপনার থাকতে হবে আর্টিকেলের মধ্যে। আপনি যদি না রাখেন, তাহলে গ্যাপিংটা, এটা আবার চলে যাবে কন্টেন্ট গ্যাপের মধ্যে। আমরা যখন অ্যাস্ট্রেপস দিয়ে কন্টেন্ট গ্যাপ অডিট করতাম, তখন বিভিন্ন সাইটকে আর্টিকেলটা দেওয়ার পর সে বের করে আনতো যে এই জায়গার মধ্যে তুমি এই টপিকগুলো নিয়ে লেখো নাই, এই যে এই টপিকগুলো নিয়ে কিন্তু আপনি লেখেন নাই, এটা কিন্তু আপনার কন্টেন্ট গ্যাপ পড়ে গেছে, পিক্সেল গ্যাপ না, এটা কন্টেন্ট গ্যাপ। হ্যাঁ, আপনার সিগমেন্ট, এখানে কিছু ভাগ থাকবে, আপনার যে টপিকটা নিয়ে লিখতেছেন ওখানে ফোকাস কিছু থাকবে, কিছু থাকবে নেগেটিভ জিনিস, কিছু থাকতে পারবে, ওগুলোকে আমরা সাপ্লিমেন্টারি ধরি, ওগুলো আমাদের একদম লাস্টের দিকে, বটম লাইনের দিকে থাকবে। যেমন ম্যাক্সিমাম চার্জ হয়ে গেলে, 100% চার্জ হয়ে গেলে আপনার
মোবাইলের ব্যাটারি ইস্যু হতে পারে, লাইফ স্প্যান কমে যেতে পারে, ওগুলো আমরা রাখবো লাস্টের দিকে। হ্যাঁ, বা এই জিনিসগুলো কীভাবে অপটিমাইজ করতে পারে 95%-এর পরে যে আর মোবাইল চার্জ নেবে না, এই ধরনের জিনিসগুলো টিপসগুলো আপনি পরে শেয়ার করতে পারেন, বা তারপর মাঝখানে ট্রাবল সেটিং রাখতে পারেন। এটা জাস্ট আমি ফান্ডামেন্টাল একটা আইডিয়া দেওয়ার জন্য, পিক্সেল গ্যাপটা কী বা কীভাবে কাজ করে আপনার আর্টিকেল অপটিমাইজ করার জন্য। এখন থিন আর্টিকেলটা কি, আমরা অনেক সময় দেখি থিন আর্টিকেলে অনেক রকমের এলাবোরেশন আছে। আমরা দেখি গুগল অ্যাডসেন্সের যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিছুদিন পর আমাদের একটা নোটিফিকেশন আসে যে আপনার ওয়েবসাইট থিন আর্টিকেলের কারণে আমরা ওটা অ্যাকসেপ্ট করতেছি না। ক্লিয়ার? এখন আপনার যদি ট্রাফিক বেশি থাকে, হিউজ পরিমাণে ট্রাফিক থাকে, গুগল আপনাকে অ্যাপ্রুভ করবে। কিন্তু আপনার যদি আর্টিকেলের মধ্যে ভুল থাকে, থিন আর্টিকেলের মেইন বিষয়গুলো হলো যে এই যে এই সেকশনগুলো আমি যেগুলো আলোচনা করছি ওগুলা যদি, এখানে আরেকটা টপিক পয়েন্ট হলো যে আপনি যদি কম্পিটিটিভ কোনো একটা নিশ নিয়ে আলোচনা করেন, গুগলের কাছে কম্পারিজনের বিষয় আছে, যেটা আমি গত ভিডিওতে আলোচনা করছি, দেখে আসবেন। কম্পারিজনে কিছু থাকলে সে কম্পেয়ার করতে পারবে না, তখন আপনাকে থিন আর্টিকেলের মধ্যে ফেলে দিবে। এখন থিন আর্টিকেলকে আমরা কীভাবে ওভারকাম করব? এই যে প্রপার একটা স্ট্রাকচার যেটা আমি বলছি, এই স্ট্রাকচারে যদি আপনি আর্টিকেলটাকে অপটিমাইজ করতে না পারেন, ওইটা থিন আর্টিকেলে থাকবে। তারপর আপনার যতগুলো রিচ মিডিয়া আপনার দেওয়া দরকার, হাউ টু চার্জ ইউর মোবাইল ফোন, এটার যদি অ্যাভারেজ যদি আমার 11টা বা 12টা আমার ইমেজ দিতে হয়, আমাকে ইমেজ ওগুলো দিতে হবে। যদি আমি না দিই তাহলে আমারটা থিন আর্টিকেলের মধ্যে থেকে যাবে। এরকম আরও কিছু বিষয় থাকে। এখন আমাদের প্রায় সময় দেখা যায় ওয়েবসাইটের আর্টিকেল ডি ইন্ডেক্স হয়ে যাচ্ছে বা ইন্ডেক্স হচ্ছে না। কেন? আবার কিছু সময় আমরা খেয়াল করছি যে একটা ডোমেইন কিনলাম, একটা ডেমো থিম ইনস্টল করে রেখে দিছি, অটোমেটিক দেখতেছি পরের দিন এই ওয়েবসাইটের ডেমো আর্টিকেলগুলো, এই লরি মিপসেম টাইপের আর্টিকেলগুলো ইন্ডেক্স হয়ে গেছে। কেন ভাই? আমি এত কষ্ট করে অপটিমাইজ করে আর্টিকেল দিলাম, ইন্ডেক্স করলাম না, ওদিকে ডেমো আর্টিকেলগুলো তুমি ইন্ডেক্স করে দিলাম কেন? এখন বিষয়টা হলো যে আপনার ওয়েবসাইটটাকে আপনি কতটুকু অপটিমাইজ করছেন। ধরেন এটা আপনার ওয়েবসাইট, এটা হলো ডেমো একটা থিমের আপনি ইনস্টল করে রাখছেন। এখন এই ওয়েবসাইটটার মধ্যে আপনি যদি এই যে আমরা এখন কি করি, এলিমেন্টর দিয়ে বা অন্যান্য থিম এডিটর দিয়ে আমরা আর্টিকেলটাকে সুন্দর করে দেখানোর জন্য সুন্দর করে সাজাই। এখন আপনি কতগুলো কন্টেইনার দিয়েছেন এখানের মধ্যে, আমি অল টাইম প্রেফার করি ক্লাসিক এডিটর দিয়ে কাজ করার জন্য। আপনি কতগুলো কন্টেইনার দিয়েছেন, যেমন আপনি যদি এখানে হেডিংয়ের জন্য মেইন হেডার একটা রাখছেন, তারপর এখানে ইমেজের জন্য আরেকটা সেকশন রাখছেন, তারপর এখানে টেবল একটা রাখলেন, তারপর এখানে একটা ভিডিও রাখছেন, হ্যাঁ, তারপর এখানে যে এফএকিউ রাখলেন, তারপর এখানে কনক্লুশন রাখলেন, তারপর এখানে আরেক টেবল অফ কন্টেন্ট, তারপর এই পাশে রেখে দিলেন টেবল অফ কন্টেন্ট, যেটা এখন প্রায়শই দেখা যায়, টেবল অফ কন্টেন্ট এখানে রেখে দিলেন। তো দেখেন ও যখন ক্রলার আসতেছে ওকে কতগুলো অবস্টেকেল ওভারকাম করতে হচ্ছে আপনার পুরো আর্টিকেলটা পড়ার জন্য। 1 2 3 4 5 6 7 টোটাল 7, আরও মাল্টিপল থাকতে পারে। এতগুলো অবস্টেকেল তাকে ওভারকাম করতে হচ্ছে আপনার টপ টু বটম আর্টিকেলটা পড়ার জন্য। এখন গুগল কি ক্রলারটি করতে পারবে না? অবশ্যই করতে পারবে। এখানে একটা ক্রলিং একটা বাজেট থাকে, বাজেটটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। প্রত্যেকটা সাইটের জন্য গুগলের ক্রলিংয়ের একটা বাজেট থাকে। আপনার সাইট যদি নতুন হয় বাজেট কম থাকবে। কেন কম থাকবে তাও বলতেছি। পুরান সাইট হলে বাজেটটা একটু বেশি থাকে। এখন ডেমো ওয়েবসাইট যদি আপনি ডেমো থিম যদি ইনস্টল করে দিলেন, এখানে ওখানে কি দেখবেন লরিয়াম ইসম টাইপের আবিজাবি 2-4টা লাইন আছে, আর কিচ্ছু নেই। এখানে ক্রলার আসার পর দেখতেছে এখানে টোটালি 0 অবস্টেকেল তার আর্টিকেলটা পড়ার জন্য। সুন্দর করে পড়ে ফেললো, বুঝে ফেললো, ইন্ডেক্স হয়ে গেল। কিন্তু আপনি ওকে বাধা দিছেন, অবস্টেকেল দিছেন, এই জন্য সে করতে পারে নাই। সহজ ভাষায় এটাকে যদি আমি টেকনিক্যালি দেখাই, আরও অনেক রকম ভাষা আছে, হ্যাঁ, আমি সহজ বাংলা ভাষায় বলতেছি, আপনি ওকে বাধা দিচ্ছেন ইন্ডেক্স হওয়ার জন্য, এই জন্য ও বাজেট অনুসারে খরচ করতে পারে নাই। এখন গুগল কেন বাজেট দেয়? গুগল বাজেট দেয় যখন আপনি ওয়েবসাইটে
ওয়েবসাইটে একটা ওয়েবসাইট যখন পাবলিশ করবেন, গুগল ওর রোবটকে পাঠাবে, যা দেখায় ওয়েবসাইটের মধ্যে কি হচ্ছে, কেন আমাকে জানা। ওকে গাড়ি ভাড়া দিল 50 টাকা, ও গেল, ধরে নিলাম ক্রলার স্পাইডার, হ্যাঁ স্পাইডার দেখা যাচ্ছে, যাচ্ছে আমি একটু নিচে যাচ্ছি। এখন গুগলকে সে গাড়ি ভাড়া দিল, ধরো স্পাইডার, যাও মামা তুমি 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে ওয়েবসাইটটাকে যেয়ে দেখে আসো ওটা কি, আমাকে আউটপুট কি দিচ্ছে। যদি ভালো লাগে আমাকে এসে ভালো ফিডব্যাক দাও, আর যদি খারাপ লাগে তাহলে আমাকে খারাপটাও জানাও, তাহলে আমি ওর দিকে আর তাকাবো না। এখন আপনি আসছেন, আপনি আর্টিকেল দিচ্ছেন এখানে, হ্যাঁ স্ট্রাকচারটা আপনার কীরকম হতে হবে। আমি যদি আরেকটু রিলেটেবল করতে চাই আপনাদের জন্য, ধরে নেন যে এটা আপনার ঘর, হ্যাঁ স্পাইডার কোন দিকে ঢুকে, ম্যাক্সিমাম বাথরুম দিয়ে ঢুকে, ঠিক আছে। ধরে নিলাম এটা আপনার বাথরুমে ভেন্টিলেটর, ও ঢুকতেছে, ঢুকার পর আপনি স্ট্রাকচারে কী রাখতেছেন, ও জানে যে বাথরুমের মধ্যে শাওয়ার থাকবে, এইটা থাকবে, হাবি বেসিন থাকবে, সব কিছু থাকবে। আপনি যদি স্ট্রাকচারের মধ্যে যদি কিচেন সিন একটা রেখে দেন, কিচেন রেখে দেন, ও প্রথমেই কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট নিয়ে ফেলছে আপনার ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে। এরপর আমি যদি বাথরুমে কোনো দরজা না রাখি, সে কি বেরোতে পারবে দিক থেকে? এটাই হলো যে আপনার ইন্টারনাল লিঙ্কিং। ওকে ও ঢুকলো, ও ঢোকার পর সে আর কোন দিক দিয়ে বেরোচ্ছে, সে বাথরুমের ডোরটা ওপেন করলো, বের হলো, আপনার পুরো ঘর করতেছে, বেডরুম, তারপর ড্রয়িং রুম, ডাইনিং রুম, তারপর সে এক্সিট নিচ্ছে আপনার মেইন আউটডোর দিয়ে, ঠিক আছে। এখন আপনি এই স্ট্রাকচারগুলো কি বরাবর রাখছেন কিনা, সে আপনি ধরে নেন বাথরুমটা একটা আপনার কন্টাক্ট স্পেস, তারপর বেডরুম, মাস্টার বেডটা হলো যে আপনার মেইন ফোকাস কিওয়ার্ড, তারপর হাবিজাবি, তারপর গেস্ট বেডরুম বলেন, ওইটা বলেন, সাপোর্ট কিওয়ার্ডের পেজগুলো বলতে পারেন সহজ হিসাবের জন্য। এখন আপনার কন্টাক্ট স্পেস থেকে কি আপনার মেইন ফোকাস কিওয়ার্ডে কি ব্যাকলিং যাবে? যাবে না। আপনি কোথায় রাখছেন, কোথায় রাখছেন? মাস্টার বেডে তো একটা বাথরুম থাকবে, তো আমাকে ওভাবে ইন্টারনাল লিঙ্কের অ্যাঙ্কর ট্যাগসগুলো সিলেক্ট করতে হবে, আর্টিকেলের স্ট্রাকচারটা ওভাবে করতে হবে, প্ল্যানিংটা আমাকে ওভাবে করতে হবে যে কোন আর্টিকেল থেকে কোথায় ইন্টারনাল লিঙ্ক কোন অ্যাঙ্কর ট্যাগসে কেন যাবে, এবং আমাকে সহজভাবে ক্রলারকে বুঝাই দিতে হবে যে ভাই তুমি এদিকে ঢুকে এই সাইড দিয়ে গেছো, হ্যাঁ এটাকে পাইছো, হ্যাঁ পাইছি, ওটাকে পাইছো, হ্যাঁ পাইছি, তাহলে সুন্দর করে মানো তুমি এদিক দিয়ে বেরিয়ে যাও, বেড়ে কোথায় যাচ্ছে। এখন এখানে কিছু কথা আছে, আপনি মোবাইল টপিক নিয়ে আলোচনা করতেছেন, আপনি কিন্তু মোবাইলটা ইনভেন্ট করেন নাই বা ডিসকভারও করেন নাই, আপনি ওটাকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছেন। ওটা নিশ্চয় কোনো একটা অথরিটি আছে যেটা ওর আপনার থেকে বেশি জানে। ধরে নিলাম জিএসএম অ্যারিনা ওয়েবসাইট, হ্যাঁ, অথবা ট্রেক কারেন্স একটা ওয়েবসাইট ধরে নিলাম। এখন আপনাকে অল টাইম রেফার করতে হবে যে আমি ওর থেকে জানছি, ওর এখানে এই মোবাইলটা লঞ্চ হয়েছে, ওর এখানে রিভিউ আসছে, আমি ওগুলো এই 4-5টা ওয়েবসাইট থেকে অ্যানালাইজ করে জানতে পারছি, বা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি জানতে পারছি যে এই জিনিসটা ভালো বা এই জিনিস এগুলো টপিকগুলো খারাপ, ঠিক আছে। আপনাকে এটা আর্টিকেলের মধ্যে রাখতে হবে, এবং আপনি নিজের রেফারেন্স, আমরা কেন রেফারেন্স দিই এই কারণে, রেফারেন্স না দিলেও কি চলে যদি আপনার ওই টপিকটা আপনি ইনভেন্টর হন। ধরে নিন কলমটা আমি ইনভেনশন করছি, এটা আগে নাই, এর আগে বা এর পরে কিছু নাই, আমি করছি, তো আমি এটা, হ্যাঁ আমার রেফারেন্স কী হিসেবে রাখবো, আমি রাখতে পারি একটা কোনো একটা বই রাখতে পারি যে আমি এটা টপিকটা নিয়ে লিখছি, বা পাবলিশার আমার পাবলিশিং আছে এটা এই টপিকটা সম্পর্কে, ওইটা আমি রেফারেন্স হিসেবে রাখতে পারি। রেফারেন্স না রাখলেও চলবে। আমার এক্সপিরিয়েন্স মতে যে টপিকটা আপনি জানছেন নতুনভাবে, সেই টপিকটা নিয়ে রেফারেন্স না দিলেও চলবে, কিন্তু যে টপিকটা অলরেডি আছে সেই টপিক নিয়ে আপনাকে রেফারেন্স দিতে হবে। এই জন্য আমরা স্ট্যান্ডার্ড কাকে ফলো করতে পারি, উইকিপিডিয়াকে ফলো করতে পারি। কেন? উইকিপিডিয়াতে লাস্টের দিকে দেখবেন বটমে সব সময় রেফারেন্সটা ওরা মেনটেন করে। কেন মেনটেন করে? কারণ
এই টপিকটা ওর যে অথারগুলো আছে ওরা কিন্তু রিসার্চ করার পরে কিন্তু লিখতে পারছে, কেন কোন জায়গা থেকে জানছে, এই জায়গা থেকে জানছে, অ্যাজ এ রেফারেন্স হিসেবে সে ওই লিঙ্কগুলো দিয়ে দিল। এটাই হলো টোটাল একটা স্ট্রাকচার। তো আশা করি আপনারা আজকে আমার যে ফান্ডামেন্টাল টপিকগুলো দেখানোর কথা ছিল ওগুলো ওভারঅল আমি একটা আইডিয়া দিতে পারছি। থ্যাংক ইউ।